জাতীয়তাবাদের চিন্তা চেতনা জাগ্রত হয়েছিল আমরা বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, তাদের যে সেই লেখাগুলো পাঠ করে মানুষ যে কিংবা আমরা লুই হেনরি ভিভিয়ান ডিরোজিওর যে আদর্শ সেগুলো নিয়েই যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের সেই লেখাগুলো পাঠ করে জাতীয়তাবাদের যে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল ভারতবর্ষ, সেটা এখানে আলোচনা করা আছে। সর্বসাধারণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে, এরপরে যেটা আছে একক সর্বসাধারণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সংবাদপত্র, শিল্প এবং সাহিত্যের ভূমিকা। এই পর্বে সংবাদপত্র, অগাস্টাস হিকির গ্যাজেট কিংবা দিগদর্শন, সমাচার চন্দ্রিকা, লাঙল, একাধিক পত্রিকা ছিল। সেই সমস্ত পত্রিকাগুলোতে ভারতীয়দের অত্যাচারের কাহিনীগুলি তুলে ধরা হয়েছিল। নীল দর্পণ নাটক তুলে ধরা হয়েছিল, যেগুলো থেকে পাঠ করে ভারতীয়গণ এই জাতীয়তাবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। পরে আমরা আসছি উদারনীতি ও জাতীয়তাবাদের ব্রিটিশ শাসনের অর্থনৈতিক সমালোচনা। ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ক্ষেত্রে যে ভারতীয়দেরকে বঞ্চিত করা হয়েছিল সেগুলি বিভিন্ন উদারনৈতিক সমালোচক এবং জাতীয়তাবাদী সমালোচকগণ সেটা আলোচনা করেছেন, সে কথা এখানে তুলে ধরা হয়েছে। প্রাদেশিক রাজনীতি এবং প্রাক কংগ্রেসি যুগ, অর্থাৎ প্রাদেশিক রাজনীতির বিভিন্ন অঞ্চলের রাজনীতি, বাংলায় এক প্রকার, মাদ্রাজে এক প্রকার, মহারাষ্ট্রে এক প্রকার, উত্তরপ্রদেশে এক প্রকার। এই পর্বে রাজনীতি ভিন্ন ভিন্নভাবে গড়ে উঠেছিল। বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান এই পর্বে গড়ে উঠেছিল, সেগুলো এখানে আলোচনা করা আছে এই অধ্যায়ে। চলে যাই আমরা তৃতীয় পত্রে। তৃতীয় পত্রে আছে আধুনিক ভারত। এখানে শুরু হয়েছে 1885 থেকে 1964 সাল পর্যন্ত। 1885 কি হয়েছিল আমি একবার বলেছি। 1885 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। আর 1964 কি হয়েছে এটা আমরা জেনে নিই। 1964 ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু হয়েছিল, এবং সেটাকে মনে হয় একটা যুগ হিসেবে ধরা হয়, কারণ প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি বেশ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিশেষত প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেটা সমাপ্ত হওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন। তো এখানে আমাদের আধুনিক ভারতটাকে মোটামুটি এই পর্ব পর্যন্ত ধরা হয়। এখানেও কয়েকটি পর্যায় আছে। প্রথম আছে ভারতের জাতীয়তাবাদ, কীভাবে জাতীয়তাবাদটা গড়ে উঠছে ভারতবর্ষে। তারপরে আছে আদি কংগ্রেসের প্রকৃতি, নীতি এবং কার্যক্রম। আদি কংগ্রেস মানে যাকে আমরা নরমপন্থী হিসেবে চিনি, অর্থাৎ এই পর্যায়ে 1885 থেকে 1905 সাল পর্যন্ত যে জাতীয় কংগ্রেসের কার্যাবলীগুলি কী ছিল, সেখানে আবেদন নিবেদন নীতি ছিল, যাকে আমরা ভিক্ষার বৃত্তি বলেও অনেকে অভিহিত করেছেন। তো সেই জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ের আবেদন নিবেদনমূলক নীতিগুলি আলোচনা করা হয়েছে। পরে যেটা আছে সাম্প্রদায়িকতা উত্থান এবং বৃদ্ধি। কিভাবে সাম্প্রদায়িকতার উত্থান ঘটছে, মূলত এখানে হিন্দু মুসলিম একটা বিভেদের রাজনীতি, তারপরে হিন্দু মহাসভা তারাও একটা বিভেদের রাজনীতি করছে। এইভাবে একটা যে জাতীয়তাবাদী যে একটা জোটবদ্ধ হয়েছিল, তার বিপরীতে এই সাম্প্রদায়িকতা উত্থান ঘটে, এবং সেই জোটবদ্ধ রাজনীতিকে আস্তে আস্তে করে কীভাবে দমিয়ে দিয়েছিল তার কথা এখানে আলোচনা করা আছে। পরে আছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের পরিবর্তনশীল অবস্থা। জাতীয়তাবাদী আন্দোলন পরিবর্তন হচ্ছে। 1905 সালের পরে এই নরমপন্থীদের দ্বারা আর আন্দোলন চালানো সম্ভব হবে না, এটা ধরে নিয়েই বেশ কিছু ভারতবাসী, তখন আমরা যেটাকে আমরা চরমপন্থী বলে আমরা চিনি, তারাই আস্তে আস্তে করে আবার রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাবর্তন করছে। পর্যায় 2, ভারতীয় অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। আমরা জানি যে 1914 থেকে 1918 সালের মধ্যবর্তী সময়ে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়গণ অংশগ্রহণ সরাসরি না করলেও, যেহেতু ব্রিটিশ শাসনাধীন ছিল ভারতটা, সেই ব্রিটিশদের প্রভাবে ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, এবং সেই প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরে ভারতবর্ষের অর্থনীতি এবং সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কী প্রভাব পড়েছিল সেটা এখানে আলোচনা করেছে। পরে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রবেশ। 1916 সালের পরে গান্ধীজি ভারতবর্ষে আসছে, এবং 1917-তে চম্পারণ, খেদা এবং আমেদাবাদ 3টে ছোট্ট আন্দোলন দ্বারা
মহাত্মা গান্ধী যে ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেছিল তার কথা এখানে বলা হয়েছে। পরে আছে কংগ্রেসের অহিংস অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন। দুটো আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। যেমন আমরা জানি 1920 থেকে 1922 সাল পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলন, আবার 1930 থেকে 33 সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দুটি বৃহৎ আন্দোলন ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিল এবং ভারতবর্ষের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিল বলে উল্লেখ করা হয়। এরপরে আমরা আসি কংগ্রেস ও ভারতীয় ব্যবসায়ী। এই সময় বেশ কিছু প্রথম সারির কংগ্রেস নেতা নেত্রী ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন, উপরন্তু তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন, তার কথা এখানে আলোচনা করা আছে। পর্যায় 3তে আসি জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ। এইখানে আমরা সাধারণত 20 শতকের প্রথম দিকে যেমন অনুশীলন সমিতি, যুগান্তর দল, একের পর এক গুপ্ত সমিতিগুলি গড়ে উঠছে এবং সেই জাতীয়তাবাদী রাজনীতির কিভাবে বিস্তার ঘটছে সেটা এখানে আলোচনা করা হয়েছে। পরে আসছি বামপন্থার উত্থান এবং নৃপতি শাসিত রাজ্যগুলির স্বাধীনতা সংগ্রাম। জানি আমরা মোটামুটি 1920 সালে রাশিয়ার তাশখন্দে প্রথম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ঘটেছিল, আর আমাদের ভারতবর্ষে 1925 সালে প্রথম কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে উত্তরপ্রদেশে। সেই তারপরে বামপন্থা রাজনীতি কিভাবে আস্তে আস্তে করে সমগ্র ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল এবং নৃপতি শাসিত মানে রাজা শাসিত রাজ্যগুলির স্বাধীনতা সংগ্রাম কেমন ছিল এখানে আলোচনা করা হয়েছে। পরে যেটা আছে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন। জানি আমরা 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় করবো না হলে মরবো, সেই আন্দোলন বা সেই স্লোগান নিয়ে যে আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সেটা এখানে আলোচনা করা হয়েছে ভারতের স্বাধীনতা ও দেশভাগের দিকে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি ঘটছে 1939 থেকে 1945 সাল নাগাদ। তারপরে ভারতবর্ষকে স্বাধীনতা দান বা স্বাধীনতা প্রদান করা হবে এমনটা ধরেই নেওয়া হয়েছিল এবং এই পর্বে এত আন্দোলন হয়েছিল যে ব্রিটিশরা বাধ্য হয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে বাধ্য হয়েছিলেন। পরে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ। জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ, আমি একটু আগেই বললাম যে জওহরলাল নেহরুর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তারই নেতৃত্বে যে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66 পর্যন্ত, কিন্তু তারপর আগেই তিনি মারা গেলেন। যাই হোক, তিনি প্রথম 3টি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষকে জোট নিরপেক্ষ আন্দোলন মানে কোনো জোটে না গিয়ে একটা স্বাধীনভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভাবনা ও পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা অনেকটাই সফল হয়েছিলেন। তো সেখানে এই বিষয়টি এখানে আলোচনা করা আছে। পরে আছে স্বাধীন ভারতের অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার। ভারতের অর্থনীতি কোন দিকে চালিত হয়েছিল এবং সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ এই নারীদের জন্য এবার এই পর্যায়ে কিছু নারীদের জন্য কিছু নিয়ম নীতি প্রবর্তন করা হচ্ছে, সেটা এখানে আলোচনা করা হয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারত 1947 থেকে 1964 সাল পর্যন্ত, এই যে আমরা বললাম জোট নিরপেক্ষ, কোনো জোটে যায়নি। প্রথম বিশ্ব ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, দ্বিতীয় বিশ্ব ছিল রাশিয়া চীনের নেতৃত্বে, অর্থাৎ আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট এবং রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী রাষ্ট্রজোট। দুটো রাষ্ট্রজোটে কোনোটাই কিন্তু ভারতবর্ষ যায়নি, তারা জোট নিরপেক্ষ নীতি গড়ে তুলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা এখানে আলোচনা করা হয়েছে। এবারে যেটা আমরা আসবো চতুর্থ পত্র। তুলনামূলকভাবে তোমাদের প্রথম বর্ষের এই পেপারটা একটুখানি কঠিন হবে, তবে যদি ঠিক মতো করে পড়াশোনা করা যায় আমি তো মনে করি এই পেপারটাও প্রচুর নম্বর পাওয়া যায় এবং সেটা খুব একটা অসুবিধে হয় না। এখানে বিষয় যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস চর্চার ইতিহাস, মানে মূলত বলা হচ্ছে হিস্টোগ্রাফি। এই যে আমরা বিভিন্ন ইতিহাস পঠন পাঠন করি তার একটা ইতিহাস চর্চা হয়। সাপোজ আমি বলে দিই, ধরো 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে, অর্থাৎ
সিপাহী বিদ্রোহকে আমরা কৃষক বিদ্রোহ বলবো, না শ্রমিক বিদ্রোহ বলবো, না জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ বলবো, না শুধু সিপাহীদের বিদ্রোহ বলবো, এ নিয়ে একটা বিতর্ক আছে। এই বিতর্কে যারা সামিল হয়েছেন, বিভিন্ন ঘরানার ঐতিহাসিকরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ঘরানা, মার্ক্সবাদী ঐতিহাসিক, সাবলটার্ন ঐতিহাসিক, জাতীয়তাবাদী ঐতিহাসিক, কেমব্রিজ ঐতিহাসিক, তারপরে এই যে সকল ঐতিহাসিকদের যে বিভিন্ন চিন্তা চেতনা, তাদের যে ইন্টারপ্রিটেশন, সেগুলোকেই বলা হচ্ছে সাধারণত ইতিহাস চর্চা। যাই হোক, এই ইতিহাস চর্চায় কি আছে, এখানেও তিনটে পর্যায় আছে। এখানে প্রথম যেটা আছে, ইতিহাসের সংজ্ঞা ও পরিধি। ইতিহাস কাকে বলা হয়, ইতিহাস কাকে বলা হয় এখানে, এবং ইতিহাসের পরিধি কি কি, ইতিহাসের পরিধি কি কি। অতীত সম্পর্কিত আলোচনাকে ইতিহাস, সাধারণত এক কথায় অতীত সম্পর্কিত আলোচনাকে ইতিহাস বলা হয়। এবং সেই ইতিহাসের পরিধি কি কি, সমাজ বিজ্ঞানের সঙ্গে যুক্ত, অর্থনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকটা ক্ষেত্রে ভূগোলের সঙ্গে যুক্ত, ফিলোসফির সঙ্গে যুক্ত, প্রত্যেকটা ক্ষেত্রে যে ইতিহাসের একটা সংযোগ আছে, সে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। পরে আসি ইতিহাস রচনার বিভিন্ন পর্যায়ে। একটা ইতিহাস হঠাৎ করে কিন্তু এটা কেউ ইতিহাস গ্রন্থ কেউ রচনা করতে পারে না, তার যে বিভিন্ন পর্যায়গুলো আছে বা স্টেপ আছে, সেই স্টেপগুলো এখানে আলোচনা করা হয়েছে। পরে আছে ইতিহাস রচনাতে বার্লিন বিপ্লবের অবদান। জার্মানির বার্লিন, সেই বার্লিন বিপ্লব হয়েছিল, সেক্ষেত্রে তারপরে ইতিহাস রচনায় কীভাবে ভারতবর্ষ অগ্রসর হয়েছিল সেটা এখানে আলোচনা করা হয়েছে। পরে ইতিহাস রচনা ও প্রগতির ধারা, ইতিহাস রচনায় কীভাবে আস্তে আস্তে করে কীভাবে উন্নতি ঘটছে সেটা এখানে আলোচনা করা হয়েছে। মার্ক্স এবং আর্থসামাজিক ইতিহাসের উদ্ভব। মার্ক্স মানে এখানে কার্ল মার্ক্সের কথা বলা হয়েছে, জার্মানির বিখ্যাত দার্শনিক কার্ল হাইরিন মার্ক্স, তার কথা বলা হয়েছে। এবং তার আর্থসামাজিক ইতিহাসের উদ্ভব, তার যে চিন্তা চেতনাগুলো আমরা জানি, আমরা কয়েকটা কথা আমি জানি, শ্রেণী সংগ্রামের কথা আমরা শুনেছি, আমরা বিপ্লবের কথা আমরা শুনেছি, ঠিক আছে, বা আমরা কি বলা যায়, শ্রমিক মালিক দ্বন্দ্বের কথা আমরা শুনেছি। এই তত্ত্বগুলো মূলত মার্ক্সের কাছ থেকেই এসছে। মার্ক্সের দাস ক্যাপিটাল গ্রন্থে এখানে বর্ণনা করা হয়েছে। যাই হোক, এইখানে আমরা মার্ক্স পড়বো আমরা। পরে আসি মরিস ডব এবং পুঁজিবাদের উত্থান। মরিস ডব একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন। তিনি সাধারণত আমাদের যেই পুঁজিবাদ কিভাবে উত্থান ঘটছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, সেখানে তিনি উল্লেখ করেছেন। তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রভাব সেখানে আলোচনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে পুঁজিবাদের উত্থান ঘটছে এবং আস্তে আস্তে করে সেই পুঁজিবাদী দেশগুলো কীভাবে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর কীভাবে প্রভাব বিস্তার করেছে, সেখানে এগুলো আলোচনা করা হয়েছে। পরে আছি সামাজিক ইতিহাসের কাঠামো এবং মনস্তত্ত্ব, সোশ্যাল হিস্ট্রি। আমরা যে সমস্ত ইতিহাসগুলো পড়ি, হয়তো রাজনীতির কিছু ঘটনা থাকে, শুধু এই রাজনৈতিক ঘটনা নিয়ে কিন্তু ইতিহাস নয়, সেখানে কিছু সামাজিক হিস্ট্রিও কিছু আছে। সামাজিক হিস্ট্রি, একটা উপজাতির ইতিহাস, একটা জাতি কিভাবে সৃষ্টি হয়েছে, একটা উপজাতির ইতিহাস, তাদের দৈনন্দিন কর্মকাণ্ড কী, কিংবা আমরা যদি বলি যে এখন দেখবে গ্রামগুলোতে সাধারণত যে বিভিন্ন লোককথা, বিভিন্ন গান, যাত্রা, নাটক, নোবেল, এগুলো যে হয়, সেগুলোকে নিয়ে কিন্তু সামাজিক ইতিহাস গড়ে উঠছে। সেই সামাজিক ইতিহাস এবং সেখানে মনস্তত্ত্ব আজকে এখানে আলোচনা করা হয়েছে। ইংল্যান্ডের সামাজিক ইতিহাসে মার্ক্সীয় ঐতিহাসিক, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস এখানে অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পরে আসি 19 শতকে ভারতের ইতিহাস চেতনার প্রথম প্রকাশ। 19 শতকে ভারতের ইতিহাস চেতনার প্রথম প্রকাশ। একইভাবে সেই বৈপ্লবিক প্রেক্ষাপটে চলে যাব। পরাধীন ভারতবর্ষের বৈপ্লবিক প্রেক্ষাপট থেকে 19 শতকে ভারতের ইতিহাস চেতনার প্রথম প্রকাশ যে ঘটেছিল, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। অতীতের সঙ্গে বোঝাপড়া এই অধ্যায়ে, অর্থাৎ এখানে অতীত ইতিহাসের সঙ্গে আধুনিক ইতিহাসের কি একটা ইন্টারাকশন আছে বা তাদের মিলটা কোথায়, এই অধ্যায়ে আলোচনা করেছি। জাতীয়তাবাদ এবং ভারতের ইতিহাস রচনা, জাতীয়তাবাদ কি এবং ভারতের ইতিহাস রচনা কি, সেটা এখানে আলোচনা হয়েছে। ঐতিহাসিক বিতর্ক, ইতিহাসের ক্ষেত্রে কয়েকটি বিতর্কিত দিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যেমন সামন্ততন্ত্র নিয়ে একটা বিস্তর বিতর্ক আছে। আবার মুঘল সাম্রাজ্যের শেষের দিকে অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকট, সেটা নিয়ে একটা বিস্তর বিতর্ক আছে। আবার আসি আমরা
ফরাসি বিপ্লব নিয়ে একটা বিস্তর বিতর্ক আছে, আবার আমরা আসবো সিপাহী বিদ্রোহ নিয়ে একটা বিস্তর বিতর্ক আছে। এই ঐতিহাসিক বিতর্ক কয়টি বিষয় এখানে স্থান দেওয়া হয়েছে। মোটামুটিভাবে তাহলে আমরা 4টে পেপারে কি কি পড়বো আমরা আর একবার আমি একদম থরলি একটু দিয়ে দিই, ধারণাটা দিয়ে দিই একটু। প্রথম, ভারতবর্ষের ইতিহাস, মুঘল যুগ 1556 থেকে 1757 পর্যন্ত পড়বো আমরা। দ্বিতীয় পত্র, আধুনিক ভারতের ইতিহাস 1757 থেকে 1885 পর্যন্ত, এই পর্বের ইতিহাস পড়বো আমরা। তৃতীয় পত্রে আধুনিক ভারতের ইতিহাস পড়বো আমরা, এখানেও 1885 থেকে 1964 সাল পর্যন্ত সময়ের ইতিহাস পড়ব। চতুর্থ পত্র, যেটা আমরা ইতিহাস চর্চার ইতিহাস বা যাকে আমরা হিস্টোগ্রাফি বললাম, এটা আমরা পড়ব এই এতে। এবারে আমরা চলে আসি যে পরীক্ষার প্রশ্নের মান। পরীক্ষার প্রশ্নের মান একটু ভালো করে দেখে নিলেই আমরা বুঝতে পারবো। অ্যাসাইনমেন্টে 100 নম্বর, ফাইনালেও 100 নম্বর থাকবে। প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু একই থাকবে, যেটা বাড়িতে বসে আমরা লিখে জমা দেবো সেটাও যেমন একই ফরম্যাট থাকবে, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও একই ফরম্যাট থাকবে। যারা আগে এনএসইউতে গ্র্যাজুয়েশন করেছে তারা মোটামুটি বিষয়টাকে বুঝবে। যাই হোক, এখানে 18 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টো আমাদের। প্রথমে 18 নম্বরের 4টে প্রশ্ন পরপর থাকবে, যে কোনো 2টো আমাদের বিছে লিখতে হবে। সেখানে 36, 18 গুণিতক 2 36, 18 গুণিতক 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টো। পরে 2-এর দাগে 12 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, আমাদের কিন্তু 3টে লিখতে হবে। ঠিক আছে, এখানেও 36 হয়ে যাচ্ছে। আর 3-এর দাগে 7 নম্বরের প্রশ্ন, এখানে 8টি থাকবে, এখানে 8টি থাকবে। সেখানে আমাদের লিখতে হবে 4টি। অনেক সময় আবার 9টা 10টাও দিয়ে দেয়, এটা নিয়ে কোনো নেই। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে 100 নম্বর ডিভিশন করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে। ফাইনালের ক্ষেত্রেও আবার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও একইভাবেই করা হয়েছে। এইবার আমরা আসি কিভাবে উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমি সম্পর্কে একটুখানি সবাইকে বলে দিই। তোমরা যেটা করবে, সেটা হচ্ছে ভালো করে যে মডিউলটা দিয়েছি সেটা দেখবে। তারপরে আমি বেশ কিছু রেফারেন্স বই বলে দেবো। সেই রেফারেন্স বইগুলো যদি একটা করে রাখা যায়, আর আমি আমার এই গ্রুপে আমি বেশ কিছু নোটসপত্র সব দিয়ে দেবো, সেগুলো ভালো করে পঠন পালন করবে। কোনো একটা বিষয়ে, যেমন আমরা 9, 10, 11, 12 পড়তাম, আমরা কি করতাম যে ফ্ল্যাট কোনো একটা বিষয়ের ফ্ল্যাট উত্তর দেওয়ার আমরা চেষ্টা করতাম। মানে আমি সাপোজ বলে দিই, ধরো সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল যদি বলা হয়, তাহলে আমরা সিপাহী বিদ্রোহের কারণ সেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ হিসেবে এভাবে বর্ণনা করা হয়েছে, সেটা আমরা দেওয়া হতো। কিন্তু এখানে সেটা দিলে হবে না। এখানে আমাদের দিতে হবে সুন্দর করে গুছিয়ে লেখার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিকদের ইন্টারপ্রিটেশনগুলো আমাদের তুলে ধরতে হবে। অর্থাৎ ঐতিহাসিকদের যে সমালোচনাগুলো, অর্থাৎ অর্থনৈতিক কারণ সম্পর্কে কে কি বলেছে, সামাজিক কারণ সম্পর্কে কে কি বলেছে, রাজনৈতিক কারণ সম্পর্কে কে কি বলেছে। যদিও তোমাদের শব্দ নির্দিষ্ট করা থাকে না, অর্থাৎ ওয়ার্ড মেনশন করা থাকে না, তবুও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটিভাবে যে 18 নম্বরের প্রশ্নগুলো 1000 শব্দের মধ্যে, 12 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি 500 শব্দের মধ্যে, আর 250 শব্দের মধ্যে মোটামুটি 7 নম্বরের প্রশ্নগুলো লিখবে। আমার দীর্ঘ 12 বছর নেতাজি সুভাষে পড়ানো কিংবা খাতা দেখা, প্রশ্ন তৈরি করা, এইসব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তোমরা যেটুকু লিখবে পরিষ্কার করে লিখবে এবং তোমাদের চিন্তা ভাবনা যেন স্পষ্ট থাকে। প্রচুর লিখলে প্রচুর নম্বর পাবো এই ধারণা যেন না থাকে। একটা জিনিস সুস্পষ্ট বক্তব্য, ঠিক যা জানতে চাওয়া হয়েছে। সাপোজ আমি বলে দিই, মানে খুব হাসিও পায় ছেলে মেয়ের খাতা দেখলে। সেখানে বলা হয়েছে যে সিপাহী বিদ্রোহের কারণ লিখতে তারা সিপাহী বিদ্রোহের প্রকৃতি পড়ে গেছে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের চরিত্র পড়ে গেছে,
সেই চরিত্র তারা লিখে দিয়ে এসছে। চা হয়েছে গান্ধীজির অসহযোগ আন্দোলনের বিবরণ দাও, সে তো পড়ে গেছে আইন অমান্য আন্দোলন, সে আইন অমান্য আন্দোলন লিখে দিয়ে এসছে। আমরা কিন্তু নম্বর দিই না, আমরা কিন্তু তাদেরকে শূন্য দিই। তো সেদিকটা দেখে তোমরা মোটামুটি ঠিক যা উত্তর জানবে, যতটুকু জানবে সুন্দর করে লিখবে। আর বেশিটা আমরা চাই ইন্টারপ্রিটেশন, এবং সে যে উত্তরটা চাওয়া হয়েছে সেই জায়গাটায় সে পৌঁছতে পেরেছে কিনা, আমরা কিন্তু এই জিনিসটা চাই আমরা ছেলে মেয়ের কাছ থেকে। কাজেই তোমরা, আমি আশা করবো যে তোমরা সেভাবেই উত্তরগুলো করবে। আর একটা জিনিস আমি আসি, অনেকের এখানে ডিমান্ড ছিল অনেকের যে স্যার একটুখানি সহায়ক গ্রন্থপুঞ্জি। আমি সহায়ক গ্রন্থপুঞ্জি হিসেবে বেশ কিছু বইয়ের নাম দিয়েছি আমি এখানে। ফার্স্ট পেপারে মুঘল যুগের ইতিহাস যেহেতু আছে, মুঘল যুগের ইতিহাসের এই কটা বই আছে। আমি একটা পিডিএফ দিয়ে দেবো, আমি পিডিএফ একটা দিয়ে দিচ্ছি, আমি ক্লাসের পরেই আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, টোটাল ক্লাসটার যে তার আমি পিডিএফ একটা দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা তোমরা একটু দেখে নেবে। 2 আর 3 পেপারের ক্ষেত্রে একটি, মানে আমি 10টা বই দিয়েছি টোটাল, 2 পেপার 2 আর 3, যে কোনো একটা করে একটু ভালো বই কিনবে। আমাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ বলো, আমি বলে দেবো কোন বইটা মোটামুটি ভালো, সেটা কিনবে। আর এইখানে পেপার 4 জন্য কয়েকটা বই দিয়েছি আমি। যদি সম্ভব হয় একটা করে বই জোগাড় করবে সকলে। আর সকলকে বলে রাখি, গ্রুপে থেকো, আরও যদি বন্ধু বান্ধব কেউ থাকে তাদেরকেও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধে নেই, গ্রুপে থাকো। আমি আজকের এই ক্লাসটা নিলাম, ক্লাসটা কিছু অংশ যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমাকে, আমি চেষ্টা করব তার সদর্থক উত্তর দেওয়ার। আর যেটা বলা সেটা হচ্ছে, আমি প্রতিনিয়ত কিছু নোটপত্র দেওয়ার চেষ্টা করব, পিডিএফ দিয়ে দেবো, সেই 7 নম্বরের প্রশ্ন হোক কিংবা 12 কিংবা 20, একটা সাজেশন মতো করে দেবো আমি, এবং সেভাবেই আমি প্রতিনিয়ত গ্রুপে আপলোড করতে থাকবো। তবে নানা ব্যস্ততার মধ্যে কাটে, তো আস্তে আস্তে করে দেবো, সেটা কাউকে কিছু বলার দরকার নেই। তোমরা চেষ্টা করবে গ্রুপে থাকবে এবং প্রতিনিয়ত ডিসকাশন করবে, প্রতিনিয়ত আলোচনা করবে। আমিও আমার সময় করে তোমাদের সেই সমস্ত উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, বাড়ি থেকে কেউ বেরিয়েও না সেভাবে। আমি নেক্সট ক্লাস আবার কয়েকদিন পরেই আমি নিচ্ছি, এবং আমি এই পিডিএফটা গ্রুপেই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো।